ছোটবেলা থেকে বিশেষ করে ২০০৭ সাল থেকে তো সেইভাবে রাজনীতিটা করা হচ্ছে সৃজন ভট্টাচার্যের। ২০০৭ সাল থেকে আজকে ২০২৪ রাজ্য থেকে জাতীয় ছাত্র নেতা হয়ে যাওয়ার পরেও, জাতীয় পর্যায়ে ছাত্র নেতৃত্বে আর থাকার পরেও এই কথাটা বাংলায় শুনতে হয়, আমি জানি। কিন্তু এটা দোষ হতো সিপিএমের বিখ্যাত পত্রিকাগুলো। তার কারণ কেউ তো সাহস করে লিখতে পারছে না যে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্বতন প্রেসিডেন্ট আর এখন যিনি প্রেসিডেন্ট দুজনের বয়স যোগ করলে ১৬০, অর্থাৎ ৮০ তাদের গড় বয়স। যেহেতু সাম্রাজ্যবাদী দেশ বলে কমিউনিস্টরা মনে করে, উদাহরণ দিতে পারছেন না, আমি এই উদাহরণেও যাচ্ছি না। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই শতকের ৭-এর দশকে সিপিএম পেরেছিল তার কারণ দুটো: এক, তাদের হাতে অ্যাকশন স্কোয়াড ছিল; দুই, তাদের হাতে ইন্টেলেকচুয়াল ছিল। এখন তার কোনোটাই নেই। আর তার ফলে যা কিছু হচ্ছে সামাজিক মাধ্যমে শুধুমাত্র দেখানোর জন্য, কোনো রাজনৈতিক বিপ্লবী দল অ্যাকশন স্কোয়াড আর ইন্টেলিজেন্সিয়া অর্থাৎ ইন্টেলেকচুয়াল বা তাদের বিদ্বজন ছাড়া লড়তে পারে না। মানছেন তো? আপনি শোভা প্রচণ্ডকে ইন্টেলেকচুয়াল মনে করেন? না, আমি বামেদের ইন্টেলেকচুয়ালের কথা বলছি। আমি বলছি ইন্টেলিজেন্সিয়ারও তাহলে এখন গ্রামসির কথায় বললে দুটো ভাগ হয়। একটা অংশ হচ্ছে যারা স্ট্যাটাস কো মেনটেন করতে চায়, বড় অংশটা আছে। আমি কি করে বলি আমার সাথে ইন্টেলিজেন্সিয়া নেই? ওদের সাথে ম্যাক্সিমাম কান্ডা রানাউত আছে, আমার সাথে রবীন্দ্রনাথ আছে, আমার সাথে বিদ্যাসাগর আছে, আমার কাছে রামমোহন আছে, আমার কাছে চৈতন্যদেব আছে, লালন ফকির আছে। আপনি আর কি চান? না, অবশ্যই জর্জ বিশ্বাস থেকে আমি আরো অনেকের নাম বলতে পারি। তো আজকে দেশ বাঁচানোর বড় লড়াইটা যে ইন্টেলিজেন্সিয়া, যে বলিউড, যে মেন স্ট্রিম যারা পথে নামছে, তারা কমিউনিস্ট পার্টির মেম্বার নয়, কিন্তু তারা কমিউনিস্ট পার্টির রাজনীতিকে ঘুরিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সমর্থন করে পথে নামছে। যখন তারা সিএ এর বিরুদ্ধে নামছে, যখন তারা চাকরি প্রার্থীদের পাশে কোনো কথা বলছে, যখন তারা পরিযায়ী শ্রমিকদের ওই মাইলের পর মাইল হেঁটে আসতে দেখে যখন তারা মুখ খুলছে, আমাদের কথাগুলো বলছে। ইট ইজ আওয়ার টাস্ক। সূর্যোদয় একটা কথা অনেক সময় বলেন যে আমাদের পার্টিতে এমন অনেক লোক আছে যাদের পার্টিতে না থাকলেই ভালো, আর এমন অনেক লোক পার্টির বাইরে আছেন যারা আমাদের পার্টিতে এলে ভালো। ইট ইজ আওয়ার টাস্ক টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন দ্য ফর্মাল গ্যাপ বিটুইন কমিউনিস্ট পার্টি অ্যান্ড দ্য ইন্টেলিজেন্সিয়া। কিন্তু ইন্টেলেকচুয়ালরা আমাদের পার্টির বোঝাপড়ার থেকে খুব বিপ্রতীপে অবস্থান করছেন। তাহলে সব পালে পালে নরেন্দ্র মোদীর হাতে বিক্রি হয়ে যেত, সেটা তো হচ্ছে না। ওই জন্যই তো এখনও আরএসএস এত কিছুর পরেও আপনি বলে যাচ্ছেন সিপিএম পারছে না। মোহন ভাগবত প্রত্যেকটা বক্তৃতায় বলে যাচ্ছে যে কমিউনিস্টরা আমাদের ১ নম্বর শত্রু, তাই তো? তার মানে আমার রাজনীতির জোর আছে এবং তার পাশে ইন্টেলিজেন্সিয়াও আছে। আর অ্যাকশন স্কোয়াড নিয়েও একটা লাইন বলতে পারি আপনাকে: রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, কোনো চিন্তা করবেন না, অপেক্ষা করুন। খুব সুন্দর। ফুটবল না ক্রিকেট, কোনটা প্রিয়? ফুটবল। যেভাবে এই ডচটা গোলকিপার হিসেবে উড়িয়ে দিলে উপরের দিকে, সত্যি ভালো লাগলো। সৃজন, আমার প্রশ্ন আপনাকে, যে ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমরা দেখছি যে জোট তেমনভাবে আপনাদের মন নেই, মানে জোটে মন নেই। কিন্তু তার আগে যে নির্বাচন হলো, অর্থাৎ বিধানসভা বা লোকসভা নির্বাচন, তখন কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হয়ে আপনারা লড়াইয়ে নেমেছিলেন। ২০২৪-এ সেই জোটের মধ্যে দেখা যাচ্ছে ভাঙন এবং জোট নেই। এটা কি মানে ২০২৬-এর জন্য গুটি সাজানো হচ্ছে? আর তরুণরা বিশেষভাবে মুখ হয়ে আসছে কি? তরুণদের মস্তিষ্ক থেকে এটা বেরোচ্ছে যে না, জোট নয়, আমরা একাই, যেমন ২০১১ সালের আগে আমাদের ছিলাম, আমরা সেরকমই থাকবো, এবং সামনে নিয়ে আসছে মানে বয়স্কদের। আমরা বাস্তবতার ওপর দাঁড়িয়ে জোট করতে চাইছি। এই কথাটার দুটো বাক্য, মানে দুটো অংশ আছে এই কথাটা। এক হলো আমরা জোট করতে চাইছি, টু আনসার ইউর কোয়েশ্চেন। এরকম নয় যে আমরা তৃণমূল, বিজেপি এই বিরাট বিপদ, তোলাবাজ, দাঙ্গাবাজ, গোটা দেশের সংবিধান তছনছ করে দিচ্ছে, রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বাকিদের একজোট করতে চাইছি না, এমনটা নয়। আমরা চাইছি সবাইকে একজোট করতে, কিন্তু সেই একজোট হওয়াটা রিয়েলিটির উপরে দাঁড়িয়ে হতে হবে। সেই একজোট হওয়ার ক্ষেত্রে যদি, ওই কারণে আমি একটু আগে বললাম যে আমি যদি এখন গিয়ে বলি বহরমপুরে আমি অধীর চৌধুরীর থেকে বেটার লড়ে নেব তৃণমূল বিজেপিকে, সেটার খুব মানে হয় না। যেমন সেরকমই বাকিদেরও খানিকটা বুঝতে হবে যে সিপিআইএম, বামপন্থীরা পশ্চিমবঙ্গে এখনও দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছাড়া একটাই দল আছে যাদের প্রতিটি ব্লকে, পারলে প্রতিটি বুথে তাদের দলের কথা বলা, তাদের দলের ঝান্ডা গাড়ার লোক আছে, দ্যাট ইজ সিপিআইএম। ফলত বামপন্থীদের যে ন্যায্য বোঝাপড়া, সেটার উপরে দাঁড়িয়ে বাকি সকলকে আমরা একজোট করতে চাইছি।
এবং এটা তো আজকাল সেফোলজিস্টরা আছেন, আজকাল সব ইলেকশন কমিশনের ডেটা পাওয়া যায়, খাতায় কলমে বোঝাপড়া করেই এটা করা যেতে পারে, অঙ্ক করে দেখে নেওয়া যেতে পারে কার কোথায় শক্তি বেশি কার কোথায় শক্তি কম, সাংগঠনিক শক্তির প্রশ্ন আছে। তো সেইগুলো নিয়ে আমরা প্রত্যেকে চাইছি যে আমরা প্রত্যেকে লেট স্যানিটি প্রিভেল, এবং আমরা প্রতিটি রাজনৈতিক দল, বামফ্রন্টের ভিতরের এবং বামফ্রন্টের বাইরের বামপন্থীরা, তারপরে দাঁড়িয়ে কংগ্রেস, তারপরে আইএসএফ, আরও কেউ যদি কখনো আসেন, যেমন তুমি নিশ্চয় জানো যে এবারে দার্জিলিংয়ে কতগুলো নতুন পার্টি বামপন্থীরাও সমর্থন করেছে কংগ্রেস প্রার্থী, আরও কতগুলো পাহাড়ের নতুন পার্টি, তাদের সাথে ইতিপূর্বে কোনো দিন সেই অর্থে আমাদের কোনো জোট বা জয়েন্ট কোনো প্রোগ্রাম হয়নি, তারা এসেছেন একসাথে কংগ্রেস ক্যান্ডিডেটকে সামনে রেখে। তো এই সমস্ত ডেভেলপমেন্ট আমরা তৃণমূল বিজেপি বিরোধী একটা পরিসর তৈরি করতে চাইছি, যে পরিসরটা থেকে চুরি ডাকাতির কথা হবে না, তোলাবাজির কথা হবে না, দাঙ্গাবাজির কথা হবে না, যে পরিসরের লোকজনকে এমএলএর কাজ ছেড়ে, এমপির কাজ ছেড়ে, মন্ত্রিত্ব ছেড়ে ঘন ঘন ইডি সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে হবে না। আমরা সমস্ত কি বলবো মানে সচেষ্ট, আমরা সমস্ত ভালো মনে সমস্তটা নিয়ে আমরা সদর্থক ভাবনা নিয়ে সচেষ্ট আছি এটা করার জন্য। যখন এতটাই চাওয়া, তখন জোটের ক্ষেত্রে দ্বন্দ্ব কেন আসছে? খুব দ্বন্দ্ব তো কিছু নেই, খুব একটা কোথায় দ্বন্দ্ব আসছে, মোটামুটি হয়ে গেছে তো। আরে পরিবার একান্নবর্তী হয়ে গেলে এক খাবার টেবিলে, সবাই হিন্দি সিনেমায় দেখো না, এক খাবার টেবিলে এক জায়গা থেকে আরেক জায়গা সব লম্বা টেবিলে বসলো, এখান থেকে ওইখানে কথার আওয়াজ পৌঁছাতে একটু বাড়তি টাইম লাগে হয়তো, কি বললে আরেকবার বলতে হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে বামেদের কোনো প্রতিনিধি নেই, লোকসভায় বামেদের কোনো প্রতিনিধি নেই। তো জানতে চাইছি, নতুন পার্লামেন্ট কি বামেদের প্রতিনিধি পাবে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায়? সেই জন্যই তো বললাম যে আমরা কনফিডেন্ট, অন্তত 8-9টা সিট আছে এমন যেখান থেকে ভেরি মাচ পসিবল। তার মধ্যে যাদবপুর, দমদম, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, আরও এরকম কতগুলো জায়গা। ডায়মন্ড হারবারটা ছাড়া, ডায়মন্ড হারবার তো এতদিন বিজেপি কি প্রার্থী দেবে না বোঝা যাচ্ছিল না, এখন যা বোঝা গেল যে ওখানে তৃণমূল বিজেপি বিজেমূলের একটাই পার্টি, একটাই ক্যান্ডিডেট, আর উল্টো দিকে প্রতিকুর রহমান। তাহলে প্রতিকুর রহমানকে কেন্দ্র করে আমরা যদি তৃণমূল বিজেপি বিরোধী পোলারাইজেশনটাকে তৈরি করতে পারি, আমি নিশ্চিত ডায়মন্ড হারবারও এই তালিকায় খুব দ্রুত যুক্ত হওয়ার দিকে এগোচ্ছে। আমার আপনার কাছে একটাই প্রশ্ন, যে এই যে ব্রিগেড ভরানো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনাদের কাছে, সেই ব্রিগেডে দেখা যায় যে বেশ ভালোই লোকজন হয়, জমায়েত ভালো হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা ভোট বাক্সে যায় না কেন? বহুশ্রুত প্রশ্ন, আমি উল্টোটা করি। যাদের প্রচুর ঢাল তরোয়াল, মন্ত্রী শান্ত্রী এমএলএ এমপি আছে, তাদের কেন মাঝখানে এরকম র্যাম্প করে জায়গা কমিয়ে মাঝখানে স্টেজ করে তারপরেও তাদের মিটিং ভরে না? যাদের ভোট আছে বিরাট পালে পালে, তার মানে আমাদের সাথে যে কমিটেড ফোর্সটা আছে এত আক্রমণের পরেও, যে কারণে আমি এই প্রজন্মের বামপন্থীদের স্যালিউট করি, সেই কমিটেড ফোর্সটা অন্য কোনো পার্টির নেই। দ্বিতীয়ত, এই কমিটেড ফোর্সটাকে নিয়ে আমাদের বৃত্তের বাইরে পৌঁছাতে হবে। পারসেপশন তৈরি হতে খানিকটা সময় লাগে। এত বছর সরকার চালিয়েছ, তারপরে তোমাকে মানুষ সরিয়ে অন্য কাউকে এনেছেন, আবার নতুন করে তুমি মানুষের মধ্যে মনে ধারণা করার জন্যে, তৈরি করার জন্যে খানিকটা, এখন আমরা সেই স্টেজে আছি যেখানে প্রথম দিকে আমরা ভোট পাচ্ছিলাম না, প্রশংসাও পাচ্ছিলাম না। মানুষ আমাদের দেখলে বলছিলেন যে তোমরা এইগুলো করেছো অতীতে। এখন আমরা প্রশংসিত হচ্ছি, কি রেড ভলান্টিয়ার, কি আন্দোলন সংগ্রাম, কি সমস্ত রকম মানুষ আমাদের দেখলে পজিটিভ কথা বলছেন। আমি নিশ্চিত আগামী দিনে ভিড় ভোটে ট্রান্সফর্মড হবে। তুমি বরং তৃণমূলের কাউকে দেখলে বা বিজেপির কাউকে দেখলে এই উল্টো প্রশ্নটা করো যে আপনাদের এত ভোট আছে, আপনারা একটা ব্রিগেড ভরাতে পারেন না কেন, আপনারা একটা মিটিং মিছিল করতে পারেন না কেন? তার মানে আপনারা যে ভিড়গুলোকে জোর নিয়ে আনেন বা যে ভোটগুলোকে আপনারা নিয়ে আসেন, সেগুলো কি হুমকি দিয়ে ধমকি দিয়ে নিয়ে আসেন? এই প্রশ্নটা করে। কমরেড সৃজন ভট্টাচার্য যখন ছাত্রজীবনে রাজনীতির ময়দানে এসছে, তখন কি পরিবার থেকে কোনো বাধা আসেনি? সেটার একটা খানিকটা, আমার পরিবারটা বামপন্থী পরিবার। আমার ঠাকুরদা সিপিআই থেকে সিপিআই থেকে ভেঙে যে কয়েকজন মানুষ সিপিআইএম তৈরি করতে বেরিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন। ফলত স্বাধীনতা সংগ্রামী ছিলেন ইত্যাদি। আমার পরিবারে একটা এই লিনিয়েজ আছে, সেই অর্থেই পরিবেশ আছে। কিন্তু পরিবেশটাই তো সব নয়, পরিবেশ অনেকের বাড়িতেই থাকে। আবার আমি এই 11 সালের পরে অনেক তৃণমূল কর্মী পরিবার তাদের সন্তানদের এসএফআই হতে দেখেছি। আমরা যে সময়টা বড় হয়েছি, দেখো আমরা
এটা খুব নির্দিষ্ট আকারে বারবার মনে হয়েছে যে ক্যাপিটালিজম বেটার কিছু অফার করতে পারলো না, তাই বামপন্থীদের পাশে দাঁড়ানোটা জরুরি আমাদের প্রজন্মে। এই কাজটা করতে গিয়ে যখন মা বাবার কাছে গিয়েছি, আমি এসএফআই করতে চাই, যখন বাবার কাছে গিয়ে বলেছি যে আমি কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী হতে চাই, সব বাবা মারই একটু তো চিন্তা থাকে কি হবে না হবে। এটা তৃণমূল বিজেপি হলে এত, আর যদি খুব সহজে দলবদল করে ফেলতে পারতাম তাহলে এইসব চিন্তা থাকতো না বাবা মার। বলতো এই ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের উল্টো দিকে ওই ট্রেনে উঠে পড়ো, কিন্তু সেটা সেই সব পারবো না ধরে নিয়েই খানিক চিন্তা করেছে। তারপরে যখন হাতটা ধরে, এই ক্ষেত্রেও সুজনদা আমার বাবাকে বলেছিলেন, আমি যেহেতু ব্যক্তিগত কথা বললু, সুজন চক্রবর্তী আমার বাবাকে বলেছিলেন যে তোর ছেলেটাকে ছেড়ে দে, রাজনীতি করুক, এবং বাবা তারপরে আর কোনো কথা বলেনি, বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি এখনও পর্যন্ত আমার পরিবারের থেকে আমার বাবা, আমার স্ত্রী, আরও যারা বন্ধু আত্মীয় স্বজন, সকলের থেকে খুবই সমর্থন নিয়ে, খুবই ভালোবাসা নিয়েই আমি রাজনীতির কাজ করতে পারি।